স্বাগত জানাচ্ছি TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন TBN অ্যানালাইসিসের সাথে আছি আমি তাহিয়া রুপাইয়া তপলা। সাধারণত অবৈধভাবে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা ব্যক্তিদের আমেরিকা ত্যাগ করতে হয় এবং কনসুলার প্রসেসিংয়ের মধ্য দিয়ে আবার আসতে হয়। তবে এই ক্ষেত্রে 3 থেকে 10 বছরের জন্য পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার শঙ্কা থাকে। কিন্তু সেকশন 245 আই ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম হিসেবে কাজ করে। ইমিগ্রেশন এবং ন্যাশনালিটি অ্যাক্ট INA এর সেকশন 245 আই ধারা আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী নির্দিষ্ট কিছু অভিবাসীকে এই দেশ ত্যাগ করা ছাড়াই গ্রিন কার্ডের আবেদন করার সুযোগ দেয়। কিভাবে পাবেন সেই সুযোগ, ঝুঁকি বা সম্ভাবনা, বাইডেনের নতুন নীতি অনুযায়ী কতটা বাড়ছে সুযোগ, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আজ আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা ফেসবুকে TBN24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন অথবা ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। মীর মিজানুর রহমান, যে বিষয়টি আজকে আলোচনায় আছে, মানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো ইমিগ্রেশনে, তবে গুরুত্ব পাবে হচ্ছে 245 আই ধারা। এই ধারাটা সম্পর্কে আসলে জানবো, এটি আসলে কি, কিংবা এটি আসলে কিভাবে কাজ করে। প্রথম কথাই হচ্ছে, কারণ এটা শুনে হঠাৎ করে যাতে মানুষ ভুল না বুঝেন, এই মুহূর্তে সরাসরিভাবে এই আইনটি অপারেশনাল না, মানে নেই এই মুহূর্তে। কিন্তু আমি আসছি বিকজ এটা কিভাবে তারপরও এটার ব্যবহারটা করা যায়। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, প্রথমে আমি যেটা বলে নিতে চাই, অ্যাজ উই স্পিক এই মুহূর্তেও এবং গত বেশ কিছুদিন ধরে আপনার বহু সহকর্মী আমাদের প্রিয় মাতৃভূমিতে নিগৃহীত হচ্ছে এবং প্রচুর ছাত্রছাত্রীরা অসম্মানিত হচ্ছে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং একটা উত্তাল একটা অবস্থা হচ্ছে। তাদের প্রতি সহমর্মিতা, সম্মান এবং মানে শুভেচ্ছা জানিয়ে তাদের আন্দোলন সফল হোক এই কামনা করে আমি শুরু করতে চাই। আর অর্থাৎ আমাদের চাওয়া হচ্ছে যেটাই হোক সেটা হচ্ছে আলোচনা টেবিলের মাধ্যমে সমাধান হোক। আসলে রাজপথে এইভাবে রক্ত ঝরা কিংবা যে কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ আমাদের আসলে কারোরই তো কাম্য নয়। আমি সেড দ্যাট, যেটা বলতে চাচ্ছি যে সেকশন 245 এর কথা যেটা আপনি বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি পুরোটা বললে বোঝা যাবে। নর্মালি যারা এখানে বসে গ্রিন কার্ড করতে চান তাদের জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি আদারওয়াইজ সব কিছু কমপ্লিট করে হলো, এবং সেই আদারওয়াইজ সব কিছু বলতে যেমন আপনার একটা বিয়ের ভিত্তিতে কি পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বা কোম্পানির স্পন্সরশিপের ভিত্তিতে আপনি গ্রিন কার্ড করবেন। শেষ পর্যায়ে এসে এখানে যেটা হয়, যেমন আপনি কনসুলার প্রসেসিং শব্দটা বললেন, এখানে থেকে গ্রিন কার্ডের ব্যাপার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। ওইটা করতে গেলে অ্যাট দ্য টাইম অফ ফাইলিং দ্যাট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, হুইচ ইজ কল্ড I-485 application, you have to maintain a valid non-immigrant status. ওই জিনিসটা অনেকের থাকে না সামহাও। কেউ এসছেনই ভিতরে ইলিগালি, কেউ এসে ইলিগাল হয়ে গেছেন। বিভিন্নভাবে যাদের এই ধরনের একটা সিচুয়েশন, তারা এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারেন না। তাদের সুবিধার্থে 1994 সালের অক্টোবরের 1 তারিখ থেকে ওই সেকশন 245 যেটার আন্ডারে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তার একটা ধারা অ্যাড করা হয়, সেকশন 245 আই। হ্যাঁ, ওটার আন্ডারে একটা ফাইন দিয়ে আপনি দেশের বাইরে না গিয়ে এখানে থেকেই আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা করতে পারতেন। সেটা সেপ্টেম্বর 30, 1997-এ শেষ হয়ে যাওয়ার কথা। তো লবিং টবিং করে 98-এর জানুয়ারির 14 তারিখে এটা শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে হঠাৎ করে আবার ডিসেম্বর 2000-এ এটা আবার ফেরত আসে এবং সেটা 30 এপ্রিল 2001-এ শেষ হয়ে গেছে। সুতরাং মানে কেউ যেন ভুল না বুঝে এটা কি আবার আসলো কি না, না আসেনি। কিন্তু কিভাবে এটার এখনও ব্যবহারটা করা যায়,
কারণ অনেক মানুষের এই সুযোগটা আছে, তারা হয়তো জানেন না। আমরা তো অনেক ব্যাপারে আলাপ করি, আমি এই ছোট্ট একটা অংশ, কারণ এইখানে কিন্তু অনেক মানুষ আছে, বহুদিন ধরে আছেন, আমরা হয়তো জানি না, কিন্তু ওনারা ইলিগাল, কিন্তু ওনারাও জানেন না ওনাদের বিভিন্নভাবে এখনও কিছু একটা ব্যবস্থা আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে প্রথমবার যখন আসলো 94-এ, যেটা 98-এ শেষ হয়ে গেল, কোনো শর্ত ছিল না। 2000-এর ডিসেম্বরে যখন আসলো, তখন একটা কাট অফ ডেট করে দিল যে এই ডেটে যারা ফিজিক্যালি, দ্যাট ইজ ডিসেম্বর 20, হ্যাঁ, ফিজিক্যালি প্রেজেন্ট আছে তারাই শুধুমাত্র, কারণ ওই আইন হলো তারপরে মানুষজন আসা শুরু করলো, হ্যাঁ, ওইটা যাতে না হয়, তো ওইটা একটা হলো, এবং 30 এপ্রিল শেষ হয়ে গেছে। আচ্ছা, ওটার কথা এখন কেন আসলো? যদি সেই সময়ে কেউ কোনো কোম্পানি দ্বারা স্পন্সর্ড হয়ে থাকেন, কোনো পারিবারিক কোনো সম্পর্কের ভিত্তিতে কোনো ইমিগ্রেন্ট পিটিশন, I-130 ইমিগ্রেন্ট পিটিশন বা এমপ্লয়মেন্ট বেস যে লেবার সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন, এগুলো যদি কারোর জন্য করা হয়ে থাকে, তাহলে মানে এটা অ্যাপ্রুভড হয়েছিল কিনা সেটা প্রশ্ন না, যখন ফাইল করা হয়েছিল প্রপারলি, যেমন সাইন করা হয়েছিল কিনা, গভর্নমেন্ট ফিটা দেওয়া হয়েছিল কিনা, অ্যাপ্রুভেবল ওয়েন ফাইল, এই হচ্ছে স্ট্যান্ডার্ডটা, অ্যাপ্রুভ হতে হবে না। ওই যদি ওইরকম কিছুর আপনি যদি বেনিফিশিয়ারি থেকে থাকেন, তাহলে ইভেন এখনও ধরেন ওটা ওয়ার্ক করে নাই, কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওই বিয়ে ভেঙে গেছে, হোয়াট এভার দ্য থিং ইজ দিস, এরকম হয়েছে, তাহলে এখনও যদি, এবং সেটা যদি ওই এমপ্লয়মেন্ট বেস ভিসা হলো, এখন আপনি যদি কোথাও বিয়ের ভিত্তিতেও হয় তাহলেও হবে। এটাকে বলে গ্র্যান্ডফাদারিং ক্লজ অফ সেকশন 245I, ওই ধারার অধীনে এখনও আপনি ওই গ্রিন কার্ড করতে পারবেন। সেই মানে প্রথমে ছিল 650 টাকা ফাইন, তারপরে 1000 টাকা, তারপরে 1250 টাকা, যাই ফাইন দিয়ে হোক আপনি এখনও গ্রিন কার্ড করতে পারেন। তো এই জিনিসটা যদি কারো এরকম আছে, অনেকের আমি জানি যাদের এরকম, মানে যখন কথাবার্তা হয় আমাদের কাছে আসে, আমরা এরকম খুঁটে খুঁটে বের করি, তখন দেখি যে অনেকের অনেক সুবিধা আছে যেটা তারা জানতো না, ফর এভার রিজন। হ্যাঁ, তো আপনাদের যদি এই ধরনের কোনো ব্যাপার থাকে, যেমন আমি কিন্তু শেষ না, আরেকটা আছে, ধরেন আপনার স্পাউস তখন কেউ একজন ছিলেন এবং আপনাদের ইভেন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওই যে উনি ডিরাইভেটিভ বেনিফিশিয়ারি ছিলেন ওই পিটিশনের বা ওই অ্যাপ্লিকেশনের, উনিও ওই সুবিধা পাবেন। বাচ্চারা তারাও পাবে এখন। তো এই যে আমি যেটা বলতে পারছি যে এই ধরনের একটা জিনিস আপনারা একটু কাইন্ডলি খোঁজ খবর করবেন, কোনো কাগজপত্র ফেলবেন না। মুভ করার সময় অনেক কাগজপত্র ফেলে দেয়, আপনারা কাগজটা ফেলে দেন, কিন্তু তার আগে স্ক্যান করে রাখেন। এখন প্রযুক্তি অনেক হয়ে যায়, ছবি তুলে রাখেন, কিছু না কিছু করে না ফেলে আপনারা ভেবে দেখতে পারেন আপনাদের হয়তো কোনো সুযোগ সুবিধা থাকতে পারে। এটা কেন বলা যে এই বিষয়টা, তাহলে এই মোটামুটি হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে এখন আপনি আরেকটা টপিক যেটা নিয়ে আলোচনা করতে বলতে চাচ্ছেন, সেটা যে বাইডেন প্রশাসন যে এক্সিকিউটিভ অর্ডারটা দিল, ওটা মোটামুটিভাবে আর দুইটা জিনিসের থেকে এটা নতুন আসছে, যার ফলে এই যে আসছে, এটা এসে গেছে, এটা নিয়ে দেখবেন কোনো সমস্যা হবে না এটা ইমপ্লিমেন্ট করতে, কারণ এগুলোর অলরেডি এটার জন্য নতুন কোনো আইন করতে হবে না। যেমন অলরেডি মিলিটারি স্পাউসের জন্য এই ধরনের একটা ব্যবস্থা অলওয়েজ আছে, PIP বলে, প্যারোল ইন প্লেস, ওটারই স্কোপটাকে বড় করে এখন সবার জন্য এটা করা হচ্ছে। আচ্ছা, আবার ওই যে সেকশন 245I ছিল, ওটাকে সরাসরি ওই কথাটা না বললেও ওটার অনুসরণে এই যে যে জিনিসটা করা হয়েছে। আরেকটা জিনিস যেটা ওই যে জুনের 17 তারিখে একটা কাট অফ দিয়ে দেওয়া হয়েছে, তার আগে বিয়েটা হতে হবে। সুতরাং এইভাবে করে মোটামুটিভাবে, এবং অগাস্টের 19 তারিখের থেকে শুরু হবে এটার যেই অ্যাপ্লিকেশনে জমা দেওয়ার ব্যাপারটা, তার আগে কেউ করবেন না, কিন্তু কথা হচ্ছে তার আগে রেডি হতে হবে। হ্যাঁ, আপনারা মানে শুধু ফাইলটা করলেই হলো না, সব কিছু নিয়ে যেন রেডি থাকা যায়, সেটার জন্য আমি আগেও অনেক করে বলেছি। আপনাদের যদি স্পেসিফিক প্রশ্ন থাকে আমি আবার বলবো। এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোটা আমি বললাম আর কি। জি, আমরা আরো বিস্তারিত জানবো, তবে একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান সাহেব, আমি নিউ জার্সি থেকে বলতেছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার বাচ্চা
2 বাচ্চা, ওরা ইউএস সিটিজেন। এদের যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায়, আমি কি বাংলাদেশ থেকে পাসপোর্ট রিনিউ করতে পারবো? আর একটা হচ্ছে নো ভিসা রিকোয়ারমেন্ট, ওটার জন্য কি কোনো প্রবলেম হবে ওদের? ওরা যে বাংলাদেশ যাই কম টাইমের জন্য, 2-3 ইয়ার্সের জন্য, একটু আনসার দেন, ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আপনি যাওয়ার আগে এখান থেকে নো ভিসা রিকোয়ার্ড এখানে কনসুলেটে করিয়ে নিয়ে যেতে পারেন। তা যতদিন পর্যন্ত ওই পাসপোর্টটা মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত ওই এক স্ট্যাম্পেই এটা কাজ করবে। যদি তা নাও হয়, বাংলাদেশে এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন তখন ওখানে ওই যে সমস্ত বুথগুলো আছে ওগুলারও একদম পেছনের দিকে দেয়াল ঘেঁষে একটা বুথ আছে স্পেসিফিক্যালি তাদের জন্য। ওটা 1 মাসের ভিসা দিয়ে এবং তার পাশেই টাকা দেওয়া যায়। ওই সোনালী ব্যাংক বা কোনো একটা ব্যাংকের একটা বুথ আছে, ওখান থেকে নিয়ে তখন আর আপনাকে ওই রেগুলার বুথে যেতে হবে না, আপনি ওখান থেকে কাজ সেরে বেরিয়ে যাবেন। তো ওটার ওই ব্যবস্থাটা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কথাটা। আর পাসপোর্ট আপনি ইভেন একদিনের মধ্যে পাসপোর্ট করা যায়, 2 ঘন্টাতেও সম্ভব। হ্যাঁ, আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট করে আপনার যদি এটা থাকে, হ্যাঁ, তখন এটা করে একদিনের মধ্যে করে যেখানেই হোক, এখানে না হলে ক্যানেডিকেতে আছে, বেশিক্ষণ লাগে না যেতে, এটা করিয়ে নিয়ে যাওয়াই ভালো এখান থেকে। জি, আমরা আরেকটু স্পেসিফিক ভাবে জানবো যে 245 ধারার আওতায় কি আসলে মানে যারা অবৈধ হয়ে গেছেন তারা সবাই কি আসলে পড়েন কিনা, কিংবা এটার আওতায় পড়তে গেলে আসলে স্পেসিফিক কোন কোন গুণগুলো থাকতে হবে, কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, সেকশন 245I যারা নতুন শুরু করতে চান কিছু, তাদের জন্য এখন নাই, সেটা গেল। এটা আপনি মানে এটা আমরা ক্লিয়ার, যাতে করে কাউকে আমরা ভুল আশা না দিই। এটা টিভিএনের একটা টিভিএন 24 একটা অনুষ্ঠান, তাদের কাজটাই তো হচ্ছে সমাজের মানে ভালোর জন্য বলা। সুতরাং কোনো ভুল তথ্য এখান থেকে নিশ্চয়ই আপনারা অ্যালাউ করবেন না। ফলে আমি বারবার এটা বলে নিলাম। কিন্তু কথাটা হচ্ছে যারা ওইটার বেনিফিশিয়ারি ছিলেন তারা যদি এটা সময়টা একটু জানবো, এটা কি 2000 সালের আগে যারা অবৈধ হয়েছেন? আচ্ছা, সেটার ক্ষেত্রে কথা হচ্ছে যদি এটা খুবই দরকারি একটা কথা। হ্যাঁ, সেটা হচ্ছে 2000 সালের ডিসেম্বরের 20 তারিখে আপনাকে দেখাতে হবে, 20 বা 21 তারিখে আপনাকে দেখাতে হবে যে ফিজিক্যালি আপনি আমেরিকাতে প্রেজেন্ট ছিলেন। আচ্ছা, ঠিক আছে, এটা ভালো কথা, ওটা গেল। আর তার আগে ডিরেক্টলি অর এজ এ ডেরিভেটিভ বেনিফিশিয়ারি আপনি কোনো একটা I-130 ইমিগ্রেন্ট পিটিশন, I-140 ইমিগ্রেন্ট পিটিশন ফর এলিয়েন ওয়ার্কার, লেবার সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা সেই সময় ছিল ETA 750, এগুলার ডিরেক্ট অর আপনি ডেরিভেটিভ বেনিফিশিয়ারি ছিলেন। তাহলে যদি এখন সেটা ওই কোম্পানি এখন স্পন্সর করতে হবে তা না, ইভেন ওই যেটা বললাম তখন হয়তো বিয়ের ভিত্তিতে ওই I-130 করা ছিল, এখন হয়তো কোনো কোম্পানি স্পন্সর করলো, হ্যাঁ, ওটা দিয়েও হবে। ইভেন এই গত 1 মাসের মধ্যে, এই যে মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, গত 1 মাসের মধ্যেও আমি একজনের গ্রিন কার্ড করলাম যার এরকমের এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন। হ্যাঁ, তার প্রথমে লয়ার ছিল ওবামার ফুপুর লয়ার, খুব বিখ্যাত একজন, কিন্তু ফর সাম রিজন উনি আমাদের এখানে চলে আসলেন, চাইনিজ। তো গেল, ওইটাও আমি আবার বলি ওই কোম্পানি কিন্তু নাই, প্রথম যে কোম্পানি করেছিল ওটা তো নাই। তারপরে গ্র্যান্ডফাদারিং ক্লজে অনেক কোম্পানি দিয়ে গ্রিন কার্ড মানে লেবার সার্টিফিকেশন হলো, I-140 হলো, তারপরে ওই কোম্পানিও শেষ। কিন্তু শেষ না, ঠিক ওটা মার্জ করেছে। ওইভাবে করে এটা মানে অনেক সময় হয় এখানে কোম্পানিগুলো প্রায়ই মানে বদলে যায়, মানে এক কোম্পানি আরেক কোম্পানিকে কিনে ফেলে, এই ধরনের ব্যাপার ঘটতে পারে। হলেও এটা সম্ভব যদি ওই চেইন অফ কাস্টডি এভাবে করে দেখানো যায়। এটা যতই ক্রিটিক্যাল হোক, এ ধরনের ব্যবস্থা কিছু আছে। আপনাদের উচিত, আপনাদের যারা প্রতিবেশী আছে, মুরব্বিরা আছে, যাদের সাথে আপনারা কমফোর্টেবল ফিল করেন, আপনারা কথা বলুন।
হয়তো কিছু একটা আপনার আছে যেটা দিয়ে হয়তো কিছু একটা সম্ভব হবে। আমি মিজানুর রহমান, একটু কি পরামর্শ দিবেন কিনা? আপনি যে সময়টার কথা বলছেন এটা প্রায় 23 বছর আগের, এবং জি। তখন আসলে প্রযুক্তির এত অ্যাভেলেবিলিটি ছিল না, প্রযুক্তি এত উন্নত ছিল না। সেই ক্ষেত্রে একজন যিনি ক্লেম করবেন, তিনি যে এখানে উপস্থিত ছিলেন ফিজিক্যালি, আসলে কোন কোন দিকগুলো দিয়ে তিনি এটা ক্লেম করতে পারেন? কারণ তখন তো আসলে এত কিছু সংরক্ষণ করে রাখা সার্ভারে সম্ভব ছিল না, কিংবা এত বছর আগে কাগজও তো অনেকের কাছে থাকে না। হ্যাঁ, না থাকলেও আপনি ধরেন সেই সময় আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল, আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন, আপনাদের হয়তো কোনো সংসারে কোনো নতুন অতিথি এসেছে, হ্যাঁ, এই ধরনের আপনি বিয়ে করেছেন সেখানে এখানে ফিজিক্যালি, তারপরে বিভিন্ন জন তো অ্যাফিডেভিট দিতেই পারে যেগুলা লাস্ট থিং, তারা অনেক সময় এগুলা চায় না, মানে বা পছন্দ করে না বা বিশ্বাস করতে চায় না, কিন্তু তারপরও আপনার কোনো না কোনোভাবে, হ্যাঁ, আপনি হয়তো হসপিটালে গিয়েছিলেন সেই সময়, সেটার কোনো একটা রেকর্ড বের করা যায়। হ্যাঁ, আপনার কোনো একটা এয়ার ট্রাভেল করেছিলেন সেই সময়, আপনার ওই যে টিকিটটা তো এখন ন্যাচারালি যেটা আপনি মেইন কনসার্ন যে ওই টিকিটটা এখন থাকবে না, ওটা ফেলে দেবেন, বোর্ডিং পাসে থাকবে না, কিন্তু ওই কোম্পানির সাথে যোগাযোগ করে হয়তো দেখা গেল ওইটা রেকর্ডটা বের করা যায়, এই ধরনের কিছু থাকতে পারে। তো এইভাবেই যেমন আমি আপনাকে একটা কথা বলি, এই দেশে একটা আইন আছে 1182, এর আগে থেকে যদি আপনি এখানে ফিজিক্যালি থাকেন তাহলে আপনি অটোমেটিক গ্রিন কার্ড পান। এই আইন কিন্তু আছেই, আচ্ছা, এটাকে বলে রেজিস্ট্রি আইন 1182, মানে 81 বা তার আগে থেকে যদি আপনি এখানে 43 বছর হ্যাঁ, আগে। আমি 1911 সালে এসছেন, ওনার গ্রিন কার্ড করেছি। আচ্ছা, কিভাবে? মানে আচ্ছা, 1911 সালে এসে হ্যাঁ। উনি এতদিনও গ্রিন কার্ড? না, আচ্ছা উনি জানেন উনি সিটিজেন, আচ্ছা, উনি এখানে আসছে, উনি সিটিজেন, ওনার বিয়ে করেছেন, ইয়েতে আছে, এগুলো সব আছে। মানে হয়েছে কি, ওরা আর কেয়ার করে না, বা মানে যে ভাবছেন যে এখানে আসলে আমি সিটিজেন, বিয়ে করেছেন সিটিজেন, উনি সিটিজেন। তো একটা টার্ম আছে প্রুকল, পার্মানেন্টলি রিজাইডিং আন্ডার দ্য কালার অফ ল। এইভাবে করে ওনারা বিভিন্ন বেনিফিট বা যে সমস্ত যা যা করারগুলো করতেন। 1996-এ ইমিগ্রেশন আইনে একটা খুব কড়া চেঞ্জ হয়, তো তখন সাপ্লিমেন্টাল সোশ্যাল সিকিউরিটি ইনকাম নামে একটা জিনিস ছিল, SSI, ওই জিনিসটা গেল বন্ধ হয়ে। তখন অনেকের মাথা নড়লো, কী ব্যাপার, কারণ তারা ওইটা আন্ডার দ্য কালার অফ ল, তারা এখানে পার্মানেন্টলি আছেন, ওইটার আন্ডারে তারা ওই বেনিফিট পাচ্ছিলেন। এখন দেখেছে ওইটা নাই, তখন গিয়ে দেখলো কিসের সিটিজেন, তার গ্রিন কার্ডও নাই। তো যাই হোক, কিন্তু ওনারা যেহেতু ওই যে 82 এর আগে থেকে কিনা আছেন, আমি যেটা করলাম, ওই যে আর্কাইভ, ন্যাশনাল আর্কাইভস আছে, ওখানে তাদের মনে আছে কোন জাহাজে করে আসছিল, আচ্ছা, ওই জাহাজের প্যাসেঞ্জার লিস্ট আছে। হ্যাঁ, তো মোট কথা হলে আপনাকে ওই যে বললাম ল ইজ কমন সেন্স, এটা খুব কঠিন কিছু না, কিন্তু এরকম খুঁটে যার জন্য আমার খুব সিম্পল একটা থিওরি আছে। আপনার বাসার, এটা আমি বহুবার বলেছি আর কি, ঠাট্টা হিসেবে নিয়েন না, টয়লেট পেপার ছাড়া আর যত কাগজ আছে সব আমার, দেখবেন আমি সব বের করে বলবো, এলো কথা, প্রচুর জিনিস আছে দেখবেন গেল। তো মোট কথা হচ্ছে ওইভাবে করে তারপরে, হ্যাঁ, প্রতিদিনের তো আর কিছু থাকবে না, প্রতি মাসে কি 2 মাসে 3 মাসে এরকম অনেক কিছু বের করা যায়। আপনাদের বাসায় যত যে আছে কি জানি বলে জাঙ্ক মেইল আসে, ওগুলা ফেলে দেবেন না, যাদের এই ধরনের ব্যাপার আছে, ওগুলা খুব গুরুত্বপূর্ণ, ওগুলোর দাম বেশি দেন আমি আপনাকে 1000 চিঠি বিভিন্ন জায়গা থেকে মেইল করলাম, ওগুলা সে ম্যানুফ্যাকচার করা যায়, আপনি সবাইকে বললেন একটা করে পত্র পাঠাও গেল, কিন্তু ওগুলো আসে ওরা ওই যে মেইলিং লিস্ট দেখে, ফোন বুক দেখে, আপনার ড্রাইভিং লাইসেন্স, এগুলো ভোটার লিস্ট দেখে, এইভাবে করে বিভিন্নভাবে বের করা যায়। তো যদি গভর্নমেন্ট ইস্যুড কোনো আইডি থাকে ওটা খুবই ভালো। হ্যাঁ, তো এছাড়াও অন্য কোনো, আপনি হয়তো মসজিদে যেতেন, সেখানে ইমাম সাহেব বললেন, বা ইভেন আপনি চাঁদা দিয়েছেন, এটা রসিদ আছে, বিভিন্ন কিছু, আপনি পুলিশের ওই যে ফায়ার সার্ভিস, পুলিশের বেনাবলন ফান্ডে টাকা পয়সা দিয়েছেন, আপনি কোথাও হয়তো ফুটবল খেলতেন, সেখানে কোনো একটা সামহাও অনেক কিছু অনেকের থাকে। হ্যাঁ, মানে আমি যেটা বললাম যে অ্যাট দ্য মিনিমাম যেটা থাকে, বন্ধু বান্ধব থাকে, তারা অ্যাফিডেভিট দিতে পারে, তারা আপনাকে দেখেছে কোনোখানে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেগুলোর কিছু রেকর্ড থাকে, এইভাবে করে বের করা যায়। 23 বছর 46 বছর কোনো ব্যাপার না, বের করা যায়। আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত আছেন, আমরা প্রশ্নগুলো নিব, তবে একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন দর্শক। টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। Because people sneeze.
Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টিভেন অ্যানালাইসিসে। আজ আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। আলোচনায় গুরুত্ব পাচ্ছে সেকশন 245I এবং আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমরা আবারও আলোচনা শুরু করব। সোশ্যাল মিডিয়াতে কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন নিতে চাই। তার আগে দর্শকদেরকে অনুরোধ করব, টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারেই হোক অথবা সোশ্যাল মিডিয়াতেই হোক, আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করবেন একটু যদি সোশ্যাল মিডিয়াতে যখন লিখছেন একটু যদি গুছিয়ে স্পষ্ট করে লেখেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা ভালোভাবে বুঝলে আপনার উত্তরটা আমরা ভালো করে দিতে পারবো। আলী নামে একজন আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি যেটি বলছেন যে তার কাজিন 1 মাস আগে 1 মাস 15 দিনের জন্য তিনি ইউএসএতে এসেছিলেন তার কাজিন, এবং যখন এসেছে তখন তার 3টা ছেলে স্কুলে পড়েছে এখানকার, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং পাবলিক স্কুল। সেই ক্ষেত্রে তারা এখন বাংলাদেশে ব্যাক করেছেন। যদি আবার আমেরিকায় ঢুকতে চান ইমিগ্রেশনে কি কোনো প্রশ্নের সম্মুখীন হবেন কিনা? হতেই পারে। মানে অনেক সময় অনেক কিছু আছে যে এই ধরনের বেনিফিটগুলো নিলে ডিপেন্ড করে কোন ধরনের সিচুয়েশন। যে কোনো বেনিফিট নিলেই এটা খুব একটা ভালো খবর না, কিন্তু এটার কিছু পাবলিক পলিসিগত পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ব্যাপার আছে যেগুলো ইউ ডোন্ট হ্যাভ টু লাইক গো ইন টু দ্যাট ডিটেলস অ্যান্ড গো ইন টু এভরি ডিটেল। যেমন আপনার ইমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন, হ্যাঁ, বাচ্চা এখানে থাকবে, পড়াশোনা করবে না তো করবেটা কি? তখন কি করবে? মারামারি করবে, হ্যাঁ, ছিনতাই করবে, ড্রাগস করবে, মানে যে কেউই, যার মানে কেউ হয়তো কাজ করলো সেটা ইলিগাল পারমিশন ছাড়া, কিন্তু কথা হচ্ছে যে তবু তো কাজ করে, ট্যাক্সটা দেয় কিনা। হ্যাঁ, আপনার বেনিফিট নিল সেটা ইমার্জেন্সি মেডিকেল ভার্সেস আপনি গিয়ে ফুড স্ট্যাম্প নিচ্ছেন, ক্যাশ বেনিফিট নিচ্ছেন, বাড়ি ভাড়া নিচ্ছেন ইত্যাদি, এই ধরনের এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। সুতরাং এই যে এই জিনিসটা যারা এখানে ছিলেন, যতদিন ছিলেন, পড়াশোনা করেছেন, আই ডোন্ট সি এনি প্রবলেম, দ্যাটস ইট। পড়াশোনার ক্ষেত্রে তাহলে নিয়মটা শিথিল আছে। আপনি মেডিকেল এমার্জেন্সির কথা বলছেন, কেউ যদি ভিজিট ভিসায় এসে ইন্স্যুরেন্স নেয়, মেডিকেল ইন্স্যুরেন্স নেয়, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে রি এন্টারের সময় কি প্রবলেম হবে? ইন্স্যুরেন্সটা কোন ধরনের? একটা তো আছে, রাইট, ইউ আর, যে এই যে ফেডারেল যে সমস্ত মেডিকেড এটসেট্রা এই ধরনের যেগুলো, এগুলো যে কোনো গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রেও আপনার ইটস এ নো সে। কিন্তু কথা হচ্ছে মেডিকেল যে প্রবলেমগুলো সেগুলো কম্পেয়ার্ড অ্যামাং মেনি আদার বেনিফিটস ইজ দ্য লিস্ট পসিবল প্রবলেম, সোজা কথা। আচ্ছা, এই হলো কথা। আচ্ছা, আমরা আবারও ফিরতে চাই 245-এ। 245 সেকশন নিয়ে আপনি একটা সফলতার, মানে আপনি একটা সফলতার গল্প বলছিলেন যে একজন এসেছে অনেক বছর আগে, আপনি জাহাজের তার নাম মনে ছিল, সেখানে প্যাসেঞ্জার লিস্ট থেকে হচ্ছে খুঁজে বের করে, কাগজপত্র খুঁজে বের করে তাকে গ্রিন কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। আমি দুই একটা ব্যর্থতার গল্প শুনতে চাইবো। এমন কোনো ঘটনা কি ঘটেছে যে আপনার কোনো ক্লায়েন্ট এসেছে এবং তার এই বোকামির কারণে আপনি তাকে চাইলেও আসলে হেল্প করতে পারেননি? সেটি থেকে যদি দর্শকরা একটু সচেতন হয়। ওই যে বললাম ডকুমেন্টেশন, আপনার যে সেই সময় আপনি এসছেন, হ্যাঁ, অনেকের ব্যাপারটা ডিফারেন্ট। যেমন আমি বলি, অ্যাকচুয়ালি এসছে ভিজিট বিষয়ে, কিন্তু আসছে পরে। এখন দেখাতে হবে যে তারা আগে আসছে, আগেই করেছে এই ধরনের, ফলে তারা অন্যান্য বিভিন্নভাবে ডকুমেন্টেশন করেছেন এবং ইলিগাল দেখিয়েছেন। আচ্ছা, ভালো কথা। তো কিভাবে আসছেন? কানাডা দিয়ে আসছেন। তো কানাডা থেকে কোন বর্ডার দিয়ে, কোন জায়গা দিয়ে আসলেন, ওখান থেকে কোথায় আসলেন, নিউ ইয়র্কে আসলাম, হ্যাঁ, তো কি মানে কতক্ষণ লাগলো? 2 ঘন্টা লাগলো। তো কিভাবে আসলেন? বাসে আসছি 2 ঘন্টায়, গাড়িতে আসছি 2 ঘন্টায়। কি বুঝতেছেন? হ্যাঁ, কানাডার বর্ডার থেকে 2 ঘন্টায়, মানে নিউ ইয়র্ক সিটিতে, মানে নিউ ইয়র্ক স্টেট তো মানে পাশেই, হ্যাঁ, তো 2 ঘন্টায় চলে আসছি। তো অনেকে এই ভুলগুলা করে যে জাস্ট বললেই হলো যে আমি উইদাউট ইন্সপেকশন এসছি। হ্যাঁ, গ্রিন কার্ড অনেকেই করেছেন এভাবে, কিন্তু কথা হচ্ছে তখন ওই আস্তে আস্তে তো আমরা যেমন অনেক কিছু জানি, ওরাও তো জানে, ওদেরও আত্মীয় স্বজন আছে, ওরাও হয়তো তার বাবা মাই হয়তো ওইভাবে গ্রিন কার্ড করেছে, শুনো। তো এইরকমভাবে
যে আপনারা যদি কিছু একটা কথা বলেন ওটা যেন একটা প্লজিবিলিটি থাকে। বাংলাদেশ থেকে আসছেন, কীভাবে আসছেন, ওই যে বিভিন্নভাবে যে ধরেন আসলো কেউ, জীবনের ভয়ে তো অনেকেই অনেকভাবে আসতেছেন। তো এই যে আসলেন, হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রথমে গেল এখান থেকে এইখানে কতক্ষণ ফ্লাইট ছিল, লাগে হয়তো 6 ঘন্টা, আপনি বলেন আধা ঘন্টা লাগছে। তো এই যে জিনিসগুলা, এগুলো একটু সাবধানে থাকা উচিত। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ, মানে এই যে মানে আপনার এটা প্লজিবল না, এই ধরনের একটা ব্যাপার যে আপনি আধা ঘন্টায় আপনি ওখান থেকে এখানে চলে আসছেন, ফলে বোঝাই যায় যে এখানে মিথ্যা কথা বলতেছেন, এবং দ্যাটস ইট ক্লোজেস দ্য কেস। আচ্ছা, তারপরে আপনার যে সমস্ত যে মানে অ্যাজ অপোজ টু, যেমন আপনার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, গভর্নমেন্ট ইস্যুড আইডি আছে, ওইটার তুলনায় আপনি দুজনের দুইটা অ্যাফিডেভিট নিয়ে গেলেন, আমি তা জানি সে 1981 সাল থেকে এই দেশে আছে, ওটার গুরুত্ব অনেক অনেক কম। হ্যাঁ, এরকম হয়েছে, আপনারা শুনেছেন কিনা, এক ধরনের কেস আছে, সিএসএস রুলাক জাতীয় এই ধরনের একটা বিরাট গ্রুপ আছে, হ্যাঁ, যে তারা নাকি 81 থেকে এখানে আছে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেখা গেল যে সার্টিফিকেট এনেছে, তখন তার বয়স ছিল 10 বছর, যখন সে বারে কাজ করতো, এ ধরনের কি যেই বারে কোন বারের সার্টিফিকেট আনলো যে ওইখানে ট্রেনিং করেছে বারে, ওই নামে ওইখানে তখন কোনো কর্পোরেশনই ছিল না, মানে কোম্পানি ছিল না যে ট্রেনিং দেওয়ার, এগুলো ওরা বের করে। তো এইভাবেই করে প্রচুর কাগজপত্র, ফ্রডুলেন্ট কাগজপত্র জোগাড় যদি করে নিয়ে আসে, তখন এগুলোতে সমস্যা হয়। তো ফলে এই যে যারা ভবিষ্যতে এই যে 10 বছর ধরে যে আছেন, ইলিগালি ঢুকলে তো আপনার প্রমাণ থাকে না, যেমন ভিজির বিষয়ে ঢুকেছেন, হ্যাঁ, তাহলে আপনার এই বাইডেন এটা লাগবে না, বিকজ আপনি যদি ভিজির বিষয়ে এসে থাকেন, মানে ভিসা নিয়ে কোনো পোর্ট অফ এন্ট্রিতে এসে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হলেন, তাহলে আর আপনার ওই যে এই বাইডেনের এক্সিকিউটিভ অর্ডারের এটা প্রশ্ন লাগবে না। আপনি যদি মানে পিটিশনার যদি সিটিজেন হন এবং ওনার সাথে আপনার বিয়ে হয়, তাহলে আর আপনার ওটা লাগছে না। কিন্তু আপনি এসছেন ইলিগালি তাদের জন্য, তো তাদের তো কোনো প্রমাণ নেই যে কখন এসছেন। আপনারা তো এখানে 5 বছর ধরে আছেন, হ্যাঁ, তারপরে মানে ইভেন অনেকে বর্ডারে ধরা পড়ে, তাদেরকেও বলে ইডাব্লিউআই, বর্ডারে ধরা পড়ছে, কোনো প্রমাণ নেই, বিকজ তাদেরকে বলবে যে ওখানে যে বর্ডারে যে অধীনেই ওরা ঢুকলো এবং কোনো প্রমাণ নেই, তারা 5 বছর এখানে থেকে ওখানে গিয়ে ঘোরাঘুরি করে ধরা দিতে পারে। তো যাই হোক, তো মোট কথা হচ্ছে যে ওইরকম যারা অবস্থা, এই যে 10 বছর দেখাতে হবে, এখানে কিন্তু একটা বড় দায়িত্ব আপনার প্রমাণ করা যে আপনি 10 বছর ধরে যে ছিলেন। ওটা প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে চাইবে না যে আপনি 10 বছর ধরে ছিলেন, হয়তো 8 বছর ধরে ছিলেন, 7 বছর ধরে ছিলেন। ফলে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যত ধরনের যে এখানে যে ছিলেন, মেডিকেল ডকুমেন্টস হোক, আপনার বেবি হয়েছে, বিভিন্নভাবে স্কুলে গিয়েছেন, হ্যাঁ, কি আপনি জান নাই কিন্তু আপনার বাচ্চাটা স্কুলে গিয়েছে, এইভাবে করে যতভাবে পারা যায়। এই যে অগাস্টের 19 তারিখে এটা আপনি তো যখনই আসলো, তখনই আমি এবার নিজের থেকে অনুরোধ করে আমি প্রোগ্রামে এসেছিলাম আপনাদের, যে এবং কী বলবো, আমাদের সম্মানিত বলে আহসান জুয়েল, এই যে উনি আমার প্রোগ্রামটা সঞ্চালনা করেছিলেন, যে আমরা এ ব্যাপারে আলাপ করেছি। কিন্তু আজকে এখন অগাস্টের 19, আর 1 মাস আছেন। তো এখনও আপনারা যদি এগুলো না করে থাকেন, গত 10 বছর ধরে আপনাদের যত ডকুমেন্টস আছে দিয়ে আপনি যে 10 বছর ধরে এখানে আছেন, এটা প্রথমে প্রমাণ করতে হবে। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, তিনি বাংলাদেশ থেকে ফোন করেছেন, আমি ফোনটি নিতে চাই এবং আমি খুব আগ্রহী ফোনের ব্যাপারে, যে বাংলাদেশ থেকে তার আসলে কি জানার দরকার হলো। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার এক কাজিন ওই টুরিস্ট ভিসায় গিয়ে ওনার বাচ্চাকে, মাইনর বাচ্চাকে স্কুলে ভর্তি করেছিলেন। 15-20 দিন ক্লাস করে ওনারা আবার চলে আসছেন বাংলাদেশে। তারপর এখন যদি ওনারা চলে যান আবার আমেরিকাতে, তাইলে টুরিস্ট ভিসায়, তাইলে কি ওনাদের কোনো কোয়েকশন করবে ইমিগ্রেশন? আমরা একটু আগে সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নের উত্তর এই সেম প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে। আপনি অনুগ্রহপূর্বক পুরো প্রোগ্রামটা দেখেন। উত্তর পেয়ে সংক্ষেপ উত্তর হচ্ছে না। ধন্যবাদ।
জি, তারপরে দর্শকের সুবিধার জন্য বলে দিচ্ছি TVN24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরবর্তীতেও আপনি এই অনুষ্ঠানটি আবার রিপিট করে দেখতে পারবেন, আপনি আপনার প্রশ্নের একদম বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। 245 আয় ধারা নিয়ে কথা হচ্ছিল, আমরা যেটা জানতে চাচ্ছিলাম এবং আমরা আসলে আলোচনার মধ্যেই ছিলাম যে বাইডেনের নতুন নীতি আসলে এটার সাথে কিছুটা হলেও সম্পৃক্ত, আপনি কিছু পরামর্শ দিচ্ছিলেন। হ্যাঁ, একটা হচ্ছে 10 বছর ধরে যে আপনি আছেন ওটা আপনি রেডি করুন। আচ্ছা, তারপরে আপনাদের যে বিয়েটা সেটা জুনের 17 তারিখ বা তার আগে হতে হবে। ওই কাগজটা জোগাড় করুন। অনেক সময় মানে আমরা তো বিবাহিত, ইভেন আমার বিয়ের সার্টিফিকেট কোথাও ওটাও তো খুঁজতে হবে, মানে এই ধরনের একটা অবস্থা, ফলে ওইটা খুঁজে বের করুন। এগুলো একটা কথা। তো এভাবে করে যত ধরনের ডকুমেন্টেশন আছে, তারপরে আপনি যে কোনো ইমিগ্রেশন বেনিফিট পেতে গেলে দেখাতে হয় আপনি ভালো মানুষ। তো আপনি একটা কাজ করেন, আপনি একদম মিনিমাম FBI এর একটা ফিঙ্গারপ্রিন্ট বেসড একটা যে আছে কি জানি বলে রিপোর্ট আছে যে আপনার কোনো অ্যারেস্ট রেকর্ড নাই। হ্যাঁ, ইন এডিশন টু আপনি যদি লোকালি ওইটা যদি জোগাড় করতে পারেন, যে লোকাল যে সমস্ত জায়গায় আপনি থাকেন বা ছিলেন, হ্যাঁ ভালো হয়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আচ্ছা, যদি থেকে থাকে ওটা একবারে ফোরক্লোজ হয়ে যায় না, অনেক ছোট ছোট অনেক ঘটনা থাকে। হ্যাঁ, এটার জন্য কোনো অসুবিধা, যেগুলোর জন্য অসুবিধা হবে না, কিন্তু ওগুলোর প্রত্যেকটা সার্টিফাইড কোড ডিসপোজিশনটা জোগাড় করতে হবে। হয়তো এটা কেন্টাকিতে ছিল, আপনি নিউ ইয়র্কে এখন থাকেন, আবার ওইখানে যাবেন, হ্যাঁ যেতে হবে, আপনার যেতে হবে, মানে সামহাও ওটা জোগাড় করতে হবে। এটার জন্য এখন আর বেশি সময় নাই। যখন বলেছিলাম প্রথমে তখন অনেক সময় ছিল, এখন একবার নিজে গিয়ে হইলো এটা জোগাড় করে নিয়ে আসেন। যেটা লাগবে ওই আপনি নিউ ইয়র্কে আছেন বলে কেন্টাকিটা খবর জানতে পারবে না, এটা ঠিক কথা না, মানে সুযোগ নেবেন না। একবার ডিনাইড হয়ে গেলে তখন কিন্তু ওই উকিল মুক্তার যতই ধরো বেল পাইবার না, ওই ধরনের একটা অবস্থা হয়ে যাবে গেল। তো এই জিনিসটা তার মানে মোট কথা হচ্ছে 10 বছর, বিয়েটা জুনের 17 তারিখ বা তার আগে, গুড মোরাল ক্যারেক্টার, নো ক্রিমিনাল রেকর্ড বা থাকলে ওগুলার সার্টিফাইড কোড ডিসপোজিশন। আচ্ছা, গত 10 বছর ধরে বা যত বছর ধরেই আপনি থাকেন না কেন, 10 বছর না, যত বছর ধরেই থাকেন না কেন, প্রত্যেক বছরের ট্যাক্স রিটার্ন এবং সেটা ট্যাক্স ট্রান্সক্রিপ্ট। আজকেও দেখলাম একজনের ট্যাক্স এর কপি নিয়ে আসছে। ওটা ন্যাচারালি যেটা হয় ওটা সাইন করা না, ট্যাক্স প্রিপেয়ারার যিনি উনিও সাইন করেননি, মানে আমার ক্লায়েন্ট উনিও করেননি, আমার ক্লায়েন্টের বউ উনিও করেননি। তো যেটা খুব নর্মাল, জাস্ট একটা কপি আপনার কাছে থাকলো। তো ওইটা দিয়ে আপনি কীভাবে প্রমাণ করবেন ওইটা অ্যাকচুয়ালি ফাইল করা হয়েছিল। ফলে আপনি, এবং এটা খুবই সহজ, আপনি অনলাইনে গিয়েই বের করতে পারেন। আর না হলেও আপনি একটা ফর্ম ফিল আপ করে ছেড়ে দেন, যাতে করে সময় মতো এটা চলে আসে। ন্যাচারালি আপনি চান দ্রুত 19 তারিখের পরপরই আপনি যাতে ফাইল করতে পারেন, যাতে করে ওয়ার্ক পারমিটটা চলে আসে, আপনার একটা ভালো একটা অবস্থা হবে। ড্রাইভিং লাইসেন্স পাবেন, সোশ্যাল সিকিউরিটি কার্ড পাবেন, এই যে কত সুযোগ সুবিধা আসতেছে, আপনি একটা ভালো জবের চেষ্টা করতে পারবেন। সুতরাং এগুলোর জন্য দ্রুত কাজ শুরু করে দেন। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানি, একটু আগে যে আপনি বলছিলেন যে অনেকেই হচ্ছে যে ভুল ডকুমেন্টেশন সাবমিট করে, সেই ক্ষেত্রে আসলে আবেদন বাতিলই কি শুধু হবে নাকি সেই সাথে শাস্তির কোনো রকম কোনো ব্যবস্থা আছে? প্রথম শাস্তি যেটা হচ্ছে, ভবিষ্যৎ বহু মানুষ অতীতে এরকম করেছেন, মানে কোনো না কোনোভাবে, তাতে করে এটা শুধু ভুল তথ্যের ব্যাপার না, এটা একটা ফ্রড চার্জ হয়ে থাকে, যার ফলে ভবিষ্যতে আপনি যখনই অন্য কোনো কিছুর জন্য যাবেন তখন এটা আপনাকে হর্ন করবে। একটা সময় আসলো কি যে ইভেন এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেশন এগুলা পেছনে পড়ে গেল, মানে কারেন্ট হলো না। কিন্তু একেবারে যে এটা প্রথম এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি এলিয়েন, ওটা কারেন্ট। তো ওটা কারেন্ট মানে যেটা হয়, একই সাথে আপনি I-140 ইমিগ্রেন্ট পিটিশন, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন এবং ওয়ার্ক পারমিট এগুলো সব একসাথে ফাইল করতে পারেন। করলে যেটা হয়, ধরেন আপনি আসছেন এখানে বেড়াতে, 6 মাস তো আপনার সে একটা পারমিশন আছে থাকার, এর মধ্যেই আপনি ফাইল করতে পারেন। তো ফাইল করলে আপনি ওই অ্যাডভান্স প্যারোল পেলেন, ওটা দিয়ে দেশেও গেলেন, সব কিছু করলেন। তো ওই সময় ওই এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি এলিয়েনের নামে, হ্যাঁ, ওটার জন্য যে PhD লাগবে এমন কোনো কথা না। আপনারা তো আর্টে খুব ভালো একজন, কেউ সিঙ্গিংয়ে খুব ভালো, যত ধরনের মানে মানে কি বলবো, মানে সবাই না ন্যাচারালি, কিন্তু প্রচুর লোক ফ্রডুলেন্ট কাগজপত্র, কারণ জাস্ট ফটোকপি দিলেই হয়, এগুলা করে এরকম জমা দিয়েছিল। হ্যাঁ, পিয়ানোতে সে বেস্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলা মানে হয়তো নাই,
কিন্তু আপনার রিপোর্ট রয়ে গেছে যে আপনি ফ্রডুলেন্ট জন্য জিনিসপত্র দিয়েছেন। তো ওগুলোর জন্য ভবিষ্যতে এখন যদি জেনুইন হয়, তাহলেও আপনি এই যে যারা যারা এখন পেতে পারেন, খুবই ইজি জিনিস, যে আপনি হয়তো বিয়ে করেছেন, আছে 10 বছর ধরে আছেন, আপনারাকে আর পায় না, কিন্তু আপনি মাঝখানে ওই খালি দোষ হচ্ছে আরেকজনের, অমুকের বুদ্ধিতে কি করেছিলাম, এই কি আমাকে ভুল টুল বুঝে, এগুলা বলে পার পাওয়া যাবে না। ওই কে বুঝেছে আপনাকে, সেই দোষে আরেকজনকে দোষী করা যাবে না। আপনার নিজের দোষ, আপনি সাইন করেছেন, আপনি এটা ফাইল করেছেন। তো সুতরাং ওগুলো হলে, হ্যাঁ ওগুলো হলে শাস্তি বলতে আমি যেটা বুঝছি সারা জীবন। এই যে মানে গ্রিন কার্ড হচ্ছে, কনসুলার প্রসেসিং ইন্টারভিউতে গেল, মাঝখান দিয়ে উনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাও আবার অন্য নামে, এবং সেটা উনি ন্যাচারালি বলবে না যে আমি অন্য নাম টাম দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, ওটা ধরা পড়ে গেছে। এখন ওইটা তো হয়ই নাই, মানে ওনার ইভেন কোয়ালিফাইং কোনো রিলেটিভ নাই ওই ফ্রডের ওয়েভার করানোর জন্য, ফলে যা আবার তাই হইতেছে, এই ধরনের একটা অবস্থা হচ্ছে। তো ফলে হ্যাঁ, শাস্তির ব্যবস্থা আছে। আপনি বলতে চাচ্ছেন বোধহয় জেল টেল হয় কিনা, জেলের থেকে বড় শাস্তি এটা, যে আর আপনার ভবিষ্যতে মানে আর কোনোদিন গ্রিন কার্ড পাবেন না কিনা। হওয়ার একটা শঙ্কা তৈরি হয়ে যায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মিনুজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।